শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত পর্বে এই অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত উপাত্তে রূপান্তর করা শিখছিলাম এবং গণসংখ্যা সারণী নির্ণয় তৈরি করা শিখছিলাম। তো আমরা গত পর্বে বলছিলাম যে একটা অবিন্যস্ত উপাত্তগুলোকে যদি আমরা এই সারণীতে বিন্যস্ত করি, তাহলে সারণীর মাঝামাঝি কোনো একটা অংশের সবচেয়ে বেশি গণসংখ্যা পাওয়া যায়। মাঝামাঝি বলতে আমরা পুরোপুরি মাঝামাঝি বলি নাই, আনুমানিক হিসাবে মাঝামাঝিতে সবচেয়ে বেশি গণসংখ্যা পাওয়া যায়। এই মাঝামাঝি কোনো একটা শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি পাওয়াকে বলা হয় কি কেন্দ্রীয় প্রবণতা। আমরা আজকে শুরুতেই কেন্দ্রীয় প্রবণতা নিয়ে আলোচনা করব। কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি। তো বলছে যে অবিন্যস্ত উপাত্তকে আমি মানের ঊর্ধ্বক্রমে যদি সাজাই, সারণীতে না করে ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে দেখব যে উপাত্তসমূহের মাঝামাঝিতে সবচেয়ে বেশি মান জমা হচ্ছে বা পুঞ্জীভূত হচ্ছে। কিংবা যদি আমি ওই উপাত্তগুলোকে এই গণসংখ্যার সারণীতে উপস্থাপন করি, তাহলে দেখব যে মাঝামাঝি একটা যে শ্রেণী, এই সারণীর মাঝামাঝি একটা শ্রেণীতে এসে দেখব গণসংখ্যা সবচেয়ে বেশি দেখা যায়। এই বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এই দুটাকে একসাথে করে কেন্দ্রীয় প্রবণতার একটা আদর্শ সংজ্ঞা হচ্ছে যে অবিন্যস্ত উপাত্তকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে মাঝামাঝি কোনো মানের কাছাকাছি বা গণসংখ্যা নিবেশন সারণীতে উপস্থাপন করা হলে মাঝামাঝি একটি শ্রেণীতে গণসংখ্যা খুব বেশি হয়। উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীবিত হওয়ার এই প্রবণতাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। এটি একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা এবং পরিসংখ্যানের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা থেকে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে কেন্দ্রীয় মান, উপাত্তসমূহ কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হয়। তো কেন্দ্রীয় মান তার মানে এখানে একটা মান প্রকাশ করতেছে। মান হচ্ছে একটা সংখ্যা। তো বলা হচ্ছে কেন্দ্রীয় মান হচ্ছে একটা সংখ্যা যা উপাত্তসমূহের প্রতিনিধিত্ব করে। তার মানে প্রতিনিধিত্ব করে মানে আমি উপাত্তসমূহ থেকে কি বের করতে চাই, যা বের করতে চাই তাই এই কেন্দ্রীয় মানের উপর নির্ভর করে। আমি কি বাই করি? অনেক সময় এই পরিসংখ্যান উপাত্ত থেকে আমরা গড় বাই করার চেষ্টা করি, মধ্য কিংবা প্রচুরক, এগুলো সম্পূর্ণগুলো এই কেন্দ্রীয় মানের উপর নির্ভর করবে। কারণ কোনো একটা বিষয় যদি কতজন লোককে সিদ্ধান্ত নিতে বলা হয়, তাহলে বেশিরভাগ লোক যেদিকে সিদ্ধান্ত নেবে আমরা ওই বিষয়টাকে মেনে নিতে হবে। এই কারণে আমি গড় ব্যয় করতে চাইলেও আমার কেন্দ্র মানের উপর নির্ভর করতে হবে, মধ্যক ব্যয় করতে চাইলেও আমার কেন্দ্র মানের উপর নির্ভর করতে হবে, কিংবা প্রচুরক ব্যয় করতে বললেও আমাকে এই কেন্দ্র মানের উপর নির্ভর করতে হবে। তো বলা হচ্ছে যে কেন্দ্রীয় মান একটি সংখ্যা যা উপাত্ত সময় প্রতিনিধিত্ব করে। তো সাধারণত কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয়, মানে আমরা এই কেন্দ্রীয় প্রবণতা থেকে আমরা কি পরিমাপ করব। বলা হচ্ছে যে আমরা গড় পরিমাপ করব, মধ্যক পরিমাপ করব, প্রচুরক পরিমাপ করব। তার মানে বোঝা গেল গড়, মধ্যক, প্রচুরক এগুলো যে আমরা নির্ণয় করি, এগুলো হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে গড়, মধ্যক, প্রচুরক। তো আমরা আজকে এই তিনটা বিষয়ের একটা বিষয় নিয়ে আলোচনা করব, গড়। তো চলো গড় নিয়ে আলোচনা করা যাক। গড় কাকে বলে? আমরা অনেক গড় নির্ণয় করতে পারি, কিন্তু গড়ের সংজ্ঞা অনেকে আমরা মনে রাখি না। তো সংজ্ঞাটা হচ্ছে যে কতগুলো সম অসম সংখ্যাকে আমি সমান ভাগে ভাগ করলে যে সংখ্যা পাবো, ওই সংখ্যাটাই হবে ওই সংখ্যাগুলোর গড়। আবার বলি, কতগুলো সম অসম সংখ্যাকে সমান ভাগে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যাবে এটা হবে তার গড়। আর যেই প্রক্রিয়া আমি এই গড়টা বের করব, ওই প্রক্রিয়াকে বলা হবে কি গড় নির্ণয় প্রক্রিয়া। মানে এখন গড় নির্ণয় করতে গেলে আমাকে কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে। প্রথমত বলা হচ্ছে গড় নির্ণয়ের প্রক্রিয়া তিনটি, যথা গাণিতিক গড় নির্ণয়, সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আমরা আজকে এই তিনটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুরুতেই যখন আমি গাণিতিক গড় নির্ণয় করব, তখন আমাকে সূত্র ব্যবহার করতে হবে গাণিতিক গড় এক্স বার মানে গড় ইকুয়াল এই সাম অফ এক্স আই বাই এন। বিষয়টা হচ্ছে যে এক্স আই হচ্ছে কি এই সাম অফ এক্স আই। সাম মানে হচ্ছে সমষ্টি, আর কার সমষ্টি? উপাত্তগুলোর সমষ্টি। মানে হচ্ছে যে আমাকে যদি দেওয়া হয় 10, 15, 7, 13, এই যে আমি এই
চারটা সংখ্যা বললাম, চারটা সংখ্যার প্রত্যেকটিকে বলা হবে xi। xi তার মানে এই সাম অফ xi মানে হচ্ছে এখানে আমি যে সংখ্যাগুলো বলবো সেই সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে সাম অফ xi, উপাত্তগুলোর সমষ্টি। যতগুলো সংখ্যা দেওয়া থাকবে সংখ্যাগুলোর সমষ্টিকে প্রকাশ করা হবে সাম অফ xi দ্বারা। n কি? n ইকুয়াল টু মোট উপাত্ত সংখ্যা। এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে? তো বলা হচ্ছে যে আসলে এই যে এটা আমরা ছোট ক্লাসেই করছি, ক্লাস 4 কি 5-এ, যে রাশিগুলোর সমষ্টি বা রাশি সংখ্যা, এটাকে আমরা সূত্রে নিয়ে আসছি x বার ইকুয়াল টু সাম অফ xi বাই n। তো এই রাশির সমষ্টিকে প্রকাশ করে আমরা সাম অফ xi বাই n হচ্ছে রাশির সংখ্যা, যতটা সংখ্যা থাকে তা। তো এই পদ্ধতিতে গড় নির্ণয় করা হয় অপেক্ষাকৃত কম উপাত্ত থাকলে, যেমন 7টা 8টা 9টা 10টা এরকম যদি সংখ্যা দেওয়া থাকে, 8 থেকে 10টা বা 7টা 5টা, এই সকল ক্ষেত্রে এই গাণিতিক গড় পদ্ধতিতে নির্ণয় করা হয়। যদি এর চেয়ে বেশি দেওয়া থাকে 25টা 30টা সংখ্যা, এই ধরনের এই 25 বা 30টা সংখ্যার এই গড় নির্ণয়ে এই গাণিতিক গড় পদ্ধতিতে নির্ণয় করা বেশ জটিল, কারণ সবগুলো যোগ করে হিসাব করা একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো এই জন্য দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সরাসরি পদ্ধতি গড় নির্ণয়, যার সূত্র হচ্ছে x বার ইকুয়াল টু সাম অফ xi আর সাম অফ fi ইনটু xi বাই n। এখানে এই fi xi কি? fi হচ্ছে এই উপাত্তসমূহের গণসংখ্যা, মানে কতটা সংখ্যা দেওয়া আছে, গণসংখ্যা, ইনটু xi হচ্ছে শ্রেণী মধ্যমান। আমরা যখন এটা এই পদ্ধতি গড় নির্ণয় করবো তখন আমরা বিস্তারিত ব্যাখ্যা করবো। আপাতত জেনে নিলাম যে এই সাম অফ fi xi এর বলতে বোঝায় গণসংখ্যা এবং শ্রেণী মধ্যবিন্দুর গুণফলের সমষ্টি। তার মানে হচ্ছে আমরা একটা কলাম তৈরি করব যেখানে গণসংখ্যা থাকবে আবার শ্রেণী মধ্যমান থাকবে, এই দুটাকে গুণ করব, গুণ করে সবগুলা গুণফল একসাথে যোগ করব। n স্বাভাবিকভাবেই n হচ্ছে মোট উপাত্ত সংখ্যা। তো এখন এই সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় করবো আমরা সারণী তৈরি করে, সারণী আকারে। আর এটা হচ্ছে গাণিতিক গড় হচ্ছে সারণী ছাড়া, সমস্ত সংখ্যাগুলো যোগ করে মোট সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম, এটা গাণিতিক গড়। আর যদি আমি সরাসরি পদ্ধতি করতে চাই তো আমাকে সারণী তৈরি করতে হবে, সারণী তৈরি করেই এটা করতে হবে। তো এই সারণীটা কেমন হবে বলা হচ্ছে, সারণীটার কলাম হবে একটা শ্রেণী ব্যবধান, দ্বিতীয় কলামে হবে শ্রেণী মধ্যমান xi, আর টেলিচিহ্ন, গণসংখ্যা fi xi, যা আমরা সূত্রের মধ্যে দেখছিলাম যে fi xi দরকার আছে আমাদের। তো এখানে একটা বিষয় লক্ষ্য করবে যে যদি অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকে তাহলে বিন্যস্ত করার সময় অবশ্যই টেলিচিহ্ন প্রয়োজন হবে। আর যদি বিন্যস্ত উপাত্ত দেওয়া থাকে, সারণী দেওয়া থাকে, তাহলে টেলিচিহ্ন বাদ দিয়ে 1 2 3 4টা কলাম হবে। আবার সারণীর মধ্যে আবার শ্রেণী ব্যবধান থাকতে পারে, নাও থাকতে পারে। শ্রেণী ব্যবধান যদি না থাকে তাহলে এইটাও বাদ যাবে, তখন থাকবে শুধু শ্রেণী মধ্যমান গণসংখ্যা fi xi। তার মানে 1 2 3 4 5টা কলাম করে এই সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তৃতীয়ত হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তার জন্য সূত্র হচ্ছে আমাদের এই x বার ইকুয়াল টু a প্লাস সাম অফ fi ui বাই n ইন্টু h। তো এখন এখানে a কি? এ হচ্ছে অনিয়মিত গড় বা আনুমানিক গড়। এটা কোত্থেকে পাবো? আমরা যখন সারণী তৈরি করব, যখন শ্রেণী মধ্যমান বাই করব, শ্রেণী মধ্যমানের মাঝামাঝি কোনো একটা মানকে আমরা অনুমিত গড় ধরে নেব। এটা কোনো নির্দিষ্ট নাম, তবে বলছে কি মাঝামাঝি। হ্যাঁ, অনেকটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা যেখানে হয় সেখানে আর কি। তো এ হচ্ছে অনুমিত গড়। আবারও বলছি যে এ হবে শ্রেণী মধ্যমানের মাঝামাঝি যে কোনো একটি মানকে অনুমিত গড় ধরে নিতে হবে। এরপরে সাম অফ fi ui, এটা হচ্ছে গণসংখ্যা। তো আমরা আগে বলছি যে fi যত জায়গায় থাকবে সবগুলো হবে গণসংখ্যা। তো গণসংখ্যা ইন্টু ইউআইটা কি? ইউআইটা হচ্ছে ধাপ বিচ্যুতি। তার মানে হচ্ছে গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফলের সমষ্টি। তো এখন এই ধাপ বিচ্যুতিটার সূত্র আছে, আবার আমরা যখন করব তখন বিস্তারিত আলোচনা করব। ধাপ বিচ্যুতির সূত্র হচ্ছে ইউআই ইকুয়াল হচ্ছে xi মাইনাস a বাই h। xi হচ্ছে আমি যেই শ্রেণীতে ধাপ বিচ্যুতি বের করব তার শ্রেণীর মধ্যমান, মাইনাস এ হচ্ছে অনুমিত গড় আমি যাকে ধরছি সেটা, আর এখানে h হচ্ছে এই শ্রেণী ব্যবধান। তো এই শ্রেণী মধ্যমান মাইনাস অনুমিত গড়
বাই এইচ মানে শ্রেণী ব্যবধান এই দিক বসাইয়া ইউআইটা বের করতে হবে। এটা হলো ধাপ বিচ্যুতি। তারপর আছে আমাদের এন। এন স্বাভাবিকভাবে আমরা বলছি কি মোট উপাত্ত সংখ্যা, আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে এইভাবেই এই সূত্রের সাহায্যে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তার জন্য আমাদের কি কলাম করতে হবে? কলাম হবে শ্রেণী ব্যবধান, শ্রেণী মধ্যমান, টেলিচিহ্ন, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এফআই ইউআই। এখন যদি অবিন্যস্ত উপাত্ত হয় তাহলে টেলিচিহ্ন লাগবে, আর যদি আমাদের সারণী হয় তাহলে টেলিচিহ্ন বাদ দিয়ে 1 2 3 4 5টা কলাম হবে। আবার যদি ভিন্ন সারণী হয় কিন্তু শ্রেণী ব্যবধান না থাকে তাহলে আরও একটা কলাম কমে যাবে, এই শ্রেণী ব্যবধানটা কমে যাবে আমাদের। হ্যাঁ, এভাবে আমরা 3টা পদ্ধতি ব্যবহার করে গড় নির্ণয় করতে শিখব। তো চলো আমরা উদাহরণগুলো প্রয়োগ করি। গাণিতিক গড় নির্ণয়। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টি সংখ্যা দেওয়া আছে। হ্যাঁ, আমরা আগেই বলছিলাম যে গাণিতিক গড় নির্ণয় করতে হয় অল্প সংখ্যক সংখ্যা নিয়ে। তো এখানে আমরা শুরুতে লিখব উপাত্তগুলোর সমষ্টি সাম অফ xi, সবগুলোকে যোগ করে দিতে হবে। এগুলো আমাদের 304। এখানে মোট উপাত্ত সংখ্যা n, মোট সংখ্যা আছে আমাদের এখানে 10টি। সুতরাং গাণিতিক গড় x বার ইকুয়াল টু সূত্র ছিল আমাদের সাম অফ xi বাই n, মান বসিয়ে নিলাম, ভাগ করে নিলাম 30.4 হয়ে গেল আমাদের গাণিতিক গড় নির্ণয়। এভাবেই অল্প সংখ্যক সংখ্যা দিয়ে গাণিতিক গড় নির্ণয় করা যাবে। এখন সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয়। আমরা আগে বলছি সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় কিংবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে সারণী তৈরি করে নিতে হবে, আর সারণী থাকলে ভালো। প্রথমে এখানে অবিন্যস্ত উপাত্তগুলো দেওয়া আছে, এই অবিন্যস্ত উপাত্ত থেকে আমাকে সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তো অবিন্যস্ত উপাত্তকে সারণীতে তৈরি করতে গেলে আমাদেরকে যথারীতি ওই সর্বনিম্ন সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা, মান, পরিসর বের করে আমরা শ্রেণী ব্যবধান 10 ধরলাম, 10 ধরে ভাগ করে নিয়ে দেখলাম শ্রেণী সংখ্যা 5। এরপর আমরা একটা সারণী তৈরি করব। এই সরাসরি পদ্ধতিতে সারণীতে কলাম থাকে আমাদের 5টি, আর সূত্র হচ্ছে আমাদের এটা। এখন 5টি কলাম নিলাম আমরা, কলাম 1 2 3 4 5। প্রথমে আসবে আমাদের শ্রেণী ব্যবধান, শ্রেণী মধ্যমান xi, টেলিচিহ্ন, গণসংখ্যা fi ইন্টু xi। এবার শ্রেণী ব্যবধান করতে শুরু করবো আমরা। সর্বনিম্ন মান যেহেতু 16, সর্বোচ্চ হচ্ছে আমাদের 64, তাহলে আগে 16 থেকে শুরু করি, 10 ব্যবধান ধরে। তো 16 থেকে 25 এভাবে আমরা নিয়ে নিলাম। শ্রেণী মধ্যমানটা হচ্ছে এই যে শ্রেণীর এই নিম্নসীমা 16, ঊর্ধ্বসীমা 25, এই নিম্নসীমা ঊর্ধ্বসীমা গড় করতে হবে। তাহলে 16 আর 25 যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 16 আর 25 যোগ করলে হবে 41, 2 দিয়ে ভাগ করলে হবে 20.5। এরপরে এইটাই একইভাবে যে নিম্নসীমা হলো 26, ঊর্ধ্বসীমা 35, যোগ করলে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম 30.5। আর বাকিগুলো বারবার যোগ করে ভাগ করে সময় নষ্ট দরকার নেই। এখানে দেখি 20 থেকে 30, এটা ব্যবধান হচ্ছে 10, এরপর বা 10 করে বাড়াই দিলাম, হয়ে গেল আমার। এখন টেলিচিহ্ন আমরা ওই আগে সারণী যেভাবে তৈরি করছি সেভাবেই। এখানে প্রথম ধাপ হলো আমাদের 16 থেকে 25। তো 16 থেকে 25 আমি দেখাই নিয়েছি। এখানে 1 2 3 4টা উপাত্ত আছে, তাহলে টেলিচিহ্ন আসবে এখানে 4। এরপরে আমাদের আসবে 26 থেকে 35। এখানে 26 থেকে 35 আমি দেখছি 1 2টা আছে, তাহলে টেলিচিহ্ন 2। আমি এরপর নিচে কত 36 থেকে 45 দেখলাম 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে দিব 5টা আর 5টা 10টা। এরপর 46 থেকে 55 আমার আছে, গুণে দেখলাম 1 2 3 4 5 5টা। হ্যাঁ, এরপর আছে 56 থেকে 65, আমি হিসাব করে দেখলাম এখানে আছে 1 2 3 4, তো 4টে হয়ে গেল। এইভাবে আমরা বৃত্ত দিয়ে, গোল দাগ দিয়েও এগুলো চিহ্নিত করতে পারি, আবার অন্যভাবে করা যাবে, আমরা সামনের আলোচনায় এগুলো ব্যাখ্যা করব। এখন গণসংখ্যা রূপান্তর করলে এটা হবে 4, এটা হবে 2, এখানে হবে 10, এখানে হবে 5, এখানে হবে 4, মোট হলো আমার 25। এই বারবার সাবধান থাকতে হবে যেন এই যে যোগ করে যা পাইলাম সেটা মোট সংখ্যার সাথে মিলল কিনা চেক দিয়ে দেখবে যে এখানে কয়টা আছে আর এখানে এটা হইল কিনা। এইবার স্বাভাবিকভাবে fi xi এই কলামটা পূরণ করতে হবে। তাহলে
এফ আই এখানে হচ্ছে এই কলামে এফ আই হচ্ছে আমার 4, এই কলামে এক্স আই হচ্ছে 20.5, তার মানে এই দুটা গুণ করতে হবে, এই দুটা গুণ করে আমি এখানে লিখব, হবে আমার 82। তেমনি করে এই দুটা গুণ করে বসাতে হবে, এই দুটা গুণ করে, এই দুটা গুণ করে, এই দুটা গুণ করে, গুণ করলে আমার চলে আসলে। এখন এই সবগুলা গুণফল যোগ করতে হবে, কারণ আমার এখানে বলা আছে যে এফ আই এক্স এর গুণফলের সমষ্টি, তাহলে আমার হয়ে গেল কত 1042.5। এখন আমার সব কাজ শেষ, আমি এখন সূত্র প্রয়োগ করতে পারি। সুতরাং সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে আমার এক্স বার ইকুয়াল টু সাম অফ এফ আই এক্স আই বাই এন, মান বসাই দিলে হয়ে গেল এটা 41.7। এটা হলো সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয়ের পদ্ধতি। এখন এটা হচ্ছিল আমাদের অবিন্যস্ত উপাত্ত। যদি এবার বিন্যস্ত হয় তাহলে আমরা কিভাবে করব? আমরা আগে বলছি বিন্যস্ত হলে শুধুমাত্র টেলে চিহ্নটা উঠে যাবে, আমি কিন্তু আগের অঙ্কটাকেই নিয়ে আসছি শ্রেণীব্যাপ্তি নিয়ে। ঠিক একইভাবে দেখো এখানে আমরা এই টেলে চিহ্নটা উঠাই দিয়েছি, কারণ যেহেতু গণসংখ্যা সরাসরি দেওয়া আছে সেই জন্য টেলে চিহ্ন দরকার নাই। আর বাকিগুলো আগের মতোই করে নিয়েছি আমরা, শ্রেণী ব্যবধান, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, এফ আই এক্স আই গুণ করে সমষ্টি বের করে আমরা করে নিয়েছি। এই একইভাবে 41.7 বের হয়ে আসছে। এবার এই সারণে কিন্তু শ্রেণীব্যাপ্তি নাই, তাইলে আমাদের কি করতে হবে? শ্রেণী ব্যবধান না থাকলে শ্রেণী ব্যবধানটা আউট হয়ে যাবে। তাহলে এখানে আছে কি গণসংখ্যা হলো এফ আই, তাইলে আমার এই প্রাপ্ত নম্বরটা হবে শ্রেণী মধ্যমান বা এক্স আই, এটাকে আমাকে এক্স আই ধরতে হবে, কারণ গণসংখ্যা তো এফ আই, এই জন্য এটা হবে এই যে প্রাপ্ত নম্বর, এটাকে ধরে নিয়েছি আমরা এক্স আই, আর গণসংখ্যা তো আমার আছেই এখানে লিখলাম, আর এফ আই এক্স আই দুটা গুণ করে আমরা বসাই নিলাম, বসাই নিয়ে যোগ করে সূত্র বসিয়ে বের করে নিলাম। ঠিক আছে, তাইলে আমি আবার বলি, যদি শ্রেণী ব্যবধান না থাকে গণসংখ্যার জায়গায় গণসংখ্যা থাকবে, আর বাকিটা হবে এক্স আই, প্রাপ্ত নম্বর এখানে এক্স আই হিসাবে নেওয়া হয়েছে। 60, 65, 70, 75, 80, 85 আমরা নিয়ে নিচ্ছি আমরা এখানে। এবার তৃতীয় পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এখানে যদি অবিন্যস্ত পথ থাকে তাহলে এক ধরনের, বিন্যস্ত পথ সারণী থাকলে একরকম, আবার যদি এই শ্রেণী ব্যবধান না থাকে তাহলে আরেক ধরনের। প্রথমে আমরা সব কিছু মেনটেন করে সারণী তৈরি করব। আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল টু এ প্লাস আমার এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। তো আমাদের কলামগুলো মনে আছে তো? কলামগুলো ছিল আমাদের 6 কলাম। প্রথম ছিল কি আমাদের শ্রেণী ব্যবধান, শ্রেণী মধ্যমান, টেলে চিহ্ন, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি ইউআই, এফ আই ইন্টু ইউআই। এখন স্বাভাবিকভাবে আমরা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত শ্রেণী ব্যবধান ওই যে দর ধরে নিয়েছিলাম, সেখানে একটা সারণী তৈরি করলাম আমরা, মানে কলামটা পূরণ করলাম। শ্রেণী মধ্যমান আগের মতো দুটা যোগ করে 2 ভাগ করে নিয়ে আমরা বসিয়ে দিলাম। এবার টেলে চিহ্ন তাও আবার আগের মতো আমরা বের করলাম। এই যে এখানে ভিন্ন সিস্টেম করলাম। 22 যখন কেটে দিলাম একটা, 22 কোন শ্রেণীতে পড়ে? 16 থেকে 25 এই শ্রেণীতে পড়ে, কারণ 16 থেকে 25-এর মধ্যে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, তাহলে 22 পড়বে এই কলামে, এখানে একটা দাগ আসবে। এইভাবে প্রতি ক্ষেত্রে আমরা 16 কাটলাম, 16 এখানে পড়বে, 20 কাটলাম, 20 এখানে পড়বে, 30 কাটলাম, দ্বিতীয় ঘরে পড়লো, কারণ দ্বিতীয় ঘরে আছে 26 থেকে 35 পর্যন্ত। এইভাবে প্রতিটি কেটে কেটে আমি বসিয়ে দেবে এখানে। এটা একটা ভালো পদ্ধতি। 5টা হলে 4টা দিয়ে আমরা আড়াই দিয়ে দিব একটা। এভাবে বসিয়ে নিলাম। গণসংখ্যার রূপান্তরগুলো এটা হবে 4, 2, 10, 5, 4, আর সবগুলো মিলে হলো আমার n = 25। এবার আমাদেরকে ধাপ বিচ্যুতি বের করতে হবে। এটা কি করব? তো এখানে একটা কাজ করতে হবে। ধাপ বিচ্যুতি বের করার আগে আমাকে অনুমিত গড় এ বাই করতে হবে। এ কি? অনুমিত গড়। আমরা আগে সূত্র দেখায় আসছি। তো এ বলছিলাম যে শ্রেণী মধ্যমানের যে মাঝামাঝি একটা মানকে ধরে নিতে হবে অনুমিত গড়। তো শ্রেণী মাঝামাঝিতে আছে আমার 40.5। হ্যাঁ, এটা নিলে সুবিধা হয়, কারণ এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি।
আমরা গণসংখ্যা বেশি এটা বলি না, আমরা বলছি শ্রেণী, যতটা শ্রেণী থাকবে 1 2 3 4 5, 1 2 3 4 5টা, মাঝে পড়ছে 0.5। হ্যাঁ, 6টা হলে আমি ইয়ে করতে পারি যে এটাও নিতে পারি, কিংবা পরটা নিতে পারি, বা আগেটাও নিতে পারি। এটা নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে বলছে যে মাঝামাঝি কোনো একটা মানকে নিলেই চলবে। তাহলে যেহেতু মাঝামাঝিতে এসে পড়লো আমার কত 0.5, তাহলে এটা হবে আমার অনুমিত গড়, এবং এটা প্রকাশ করলাম এ দিয়ে। তোমরা খাতা পরীক্ষার সময় লেখার সময় দাগ দিয়ে একে চিহ্নিত করে লিখে দিবা, লিখে দিলে সুবিধা হয়, এর মানটা কত তা স্পষ্ট বোঝা যায়। তো এখন এই অনুমিত গড় ধরার পরেই আমি ধাপ বিচ্যুতি কাজ শুরু করব। এবার ধাপ বিচ্যুতির সূত্র ছিল আমার ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ বাই এইচ। আমরা মাঝামাঝি থেকে শুরু করবো, এই বরাবর থেকে, যেখানে আমরা শ্রেণীর মধ্যে অনুমিত ঘর ধরছি। তো এই কলামে যদি ধাপ বিচ্যুতি বের করি তাহলে সূত্র হবে এটা। তো এটা হলে এই কলামে এক্স আই, তো এই কলামে এক্স আই হচ্ছে আমার এক্স আই হচ্ছে 40.5 মাইনাস এও আবার 40.5। এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান 16 থেকে 25, 10, হ্যাঁ 10। তাইলে এক্স আই হলো 40.5, এও আবার 40.5, এইচ হলো 10। তাহলে আমার মানগুলো বসাইলাম, খেয়াল করি 40.5 বিয়োগ 40.5 কত হবে 0। তাহলে 0 10 দিয়ে ভাগ করলে হবে 0। তাহলে আমার এই বরাবর ধাপ বিচ্যুতি হলো 0। এবার আমি উপরেগুলো হিসাব করব, এই কলামে জানতে চাই, এই কলামে করতে গেলে এই কলামে আমার সূত্র বসাই এক্স আই, এই কলামে এক্স আই হচ্ছে 30.5 বিয়োগ একে ধরছে আমরা কত 40.5, ঠিক আছে, শ্রেণীবদ্ধ 10। এখন 30.5 থেকে 40.5 বাদ দিলে থাকে কত মাইনাসের 10, মাইনাসের 10। তো মাইনাসের 10কে 10 দিয়ে ভাগ দিলে হবে মাইনাসের 1। সরি, এটা একটু ভুল, ফন্ট চেঞ্জ হয়ে গেছে, এটা হবে মাইনাসের 1। এখন চলে আসলো মাইনাসের 1। তেমনি করে আমি যদি এখানে বের করতে চাই তাহলে মানগুলো বসাই এই কলামে। আমার এক্স আই হচ্ছে 20.5, এ হচ্ছে 40.5, আর এখানে বিয়োগ করলে হবে -20, 2 দিয়ে ভাগ করলে হবে, আর 10 দিয়ে ভাগ করলে হবে -2, এটা হলো -2। এইভাবে আমি নিচেগুলো বের করতে পারি। এটা হবে প্লাসের 1, এটা প্লাসের 1, এটা করতে গেলে হবে প্লাসের 2। বাস, তাহলে আমার ধাপ বিচ্যুতিগুলো হয়ে গেল। তবে আমরা এই এত হিসাব করে তো আর পারবো না। তো আমাদের একটা কৌশল হচ্ছে যে এই এত কিছু না করে এই অনুমিত গড় বাই করার পরপরই অনুমিত গড়ের বরাবর শূন্য আমরা বসিয়ে দেই, শূন্য বসিয়ে দিয়ে বলি যে অনুমিত গড়ের উপর দিকে মানগুলো গড়গুলো কি ছোট না বড়, ছোট, তো ছোট হলো নেগেটিভ চলবে, আর নিচের দিকে মানগুলো বড় পজিটিভ। তাইলে অনুমিত গড় যেখানে থাকবে সেই বরাবর শূন্য, আর উপরের দিকে গেলে হবে মাইনাসের, আর নিচের দিকে গেলে হবে প্লাসের। এটা একটা সহজ একটা কৌশল। তবে যদি কেউ জিজ্ঞাসা করে কিভাবে হলো, তাহলে আমরা ওই সূত্র ব্যবহার করে দেখাতে পারি, কিন্তু এমনিতে পরীক্ষার সময় এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। শুধু অনুমিত গড়টা বের করে শূন্য দিয়ে উপরের দিকে মাইনাসের, নিচের দিকে প্লাসের বসিয়ে দিলে হবে। এখন হোক উপরের দিকে আরও বেশি, -1, -2, -3, -4, কিংবা প্লাসের 1, প্লাসের 2, প্লাসের 3, এভাবে চলতে পারে। এখন আমি যদি এই ধাপ বিচ্যুতি বের করে ফেলি, এখন আমার কাজটা কি এই কলামটা পূরণ করা, এফআই ইন্টু ইউআই। এফআই এই কলামে এফআই হচ্ছে আমার 4, আর ইউআই হচ্ছে আমার -2। এই দুটো গুণ করতে হবে, এই দুটো যদি গুণ করি আমি তাহলে পাবো কত -8। এই দুটো গুণ করলে পাবো আমি -2, এই দুটো গুণ করলে হবে আমি পাবো আমি 0, এই দুটো গুণ করলে হবে 5, এই দুটো গুণ করলে হবে 8। তাহলে এই যে এটি যোগ করতে যাই তাহলে শূন্য তো বাদ, শূন্য তো যোগে আওতায় আসে না। তো -8, -2, -10, 5 আর 8 13, তাহলে +8 -10 থাকলে কত 3। তাহলে সাম অফ এফআই ইউআই হচ্ছে মাত্র 3, এই সবগুলো যোগ করলে পাওয়া গেল 3। এখন আমি সূত্র প্রয়োগ করতে পারি। সুতরাং সংক্ষিপ্তবদ্ধ গড় x = a + সাম অফ এফআই ইউআই বাই n × h। এখন যদি আমি এর মানটা বসাই, এফআই ইউআই এর মান বসাই, n এর মান বসাই, h এর মান বসাইলাম, বসাই শুধু ক্যালকুলেশন করব, আমারটা হয়ে গেল 41.7। এটা খেয়াল করে দেখো, আমরা কিন্তু ওই সরাসরি পদ্ধতি করার সময় কিন্তু এই 41.7 পাইছিলাম, আবার সংক্ষিপ্ত পদ্ধতি করলাম 41.7 পাইলাম। এইভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারি।
এখন যদি এই ধরনের এই শ্রেণী ব্যবধান দেয়, এই শ্রেণী ব্যবধান ছাড়া দেয় সারণী বিন্যস্ত, তাহলে কি করবো? আমরা শুধু বলছি মাত্র কি যে এই শ্রেণী ব্যবধান আর গিয়া টেলে চিহ্নটা উঠে যাবে। হ্যাঁ, যে এখন এই প্রাপ্ত নম্বরকে ধরছি আমরা এক্সআই আর গণসংখ্যা তো আছেই। ধাপ বিচ্যুতি কীভাবে বাই করবো? ওই আগের মতোই যে এক্সআইয়ের যে মাঝামাঝি মানটা 1 2 3 4 5 6 6টা আছে, তাহলে 1 2 3 70 নিতে পারি কিংবা 75 নিতে পারি। যেহেতু কেন্দ্রীয় প্রবণতাটা এখানে আছে 15, সবচেয়ে গণসংখ্যা বেশি, এই বরাবর ধরে নিতে পারি আমরা অনুমিত গড় এ। এই বরাবর ধাপ বিচ্যুতি 0, উপর দিয়ে গেলে -1 -2 -3, নিচে দিয়ে গেলে +1 +2। আমরা আর এই সূত্রে গেলাম না। এবার স্বাভাবিকভাবেই এই দুটো গুণ করতে হবে, তাহলে হলো -15 -16 -11 0 +8 +6। এখন আমরা একটা কাজ করতে পারি, এই মাইনাসের মোট কত হলো এটাকে x এর লিখতে পারি, -42 লেখা যাবে, সমস্যা নেই। আবার এই দুটো যোগ করলে প্লাসের কত হলো, প্লাস হলো মোট 14। তাহলে এই সাম অফ সরি এটা হবে FI/UI। তাহলে এখানে একটা ভুল লেখা হয়েছে, এটা হবে FI/UI। তাহলে এখানে -28 কীভাবে, -42 + 14, এটা হলো দুটো হিসাব করলে হবে -28। সুতরাং আমরা এখন যদি সূত্র প্রয়োগ করি, সংক্ষিপ্ত গড় সূত্র বসাইয়া মানগুলো বসাই দিলাম। এখন এটা কাজ করতে হবে যে এই যে প্লাস এবং মাইনাস মিলে হবে মাইনাস, আমরা লিখে দেবো মাইনাসের। হ্যাঁ, আর সবসময় আমরা খেয়াল করবো যে এই কাটাকাটি দরকার নাই, ডাইরেক্ট 5 দিয়ে উপরে গুণ করে দিবা, 5 28 140 আর নিচে 50। কাটাকাটি করতে গেলে ঝামেলা হতে পারে মাঝে মধ্যে, এই জন্য আমরা বলছি যে সংখ্যাগুলো উপরে উপরে গুণ করে বসাই দিয়া পরে ভাগ করে নিবা। 75 বিয়োগ 2.8 হয়ে গেল 72.2। তো এইভাবে আমরা এই 3টা পদ্ধতি ব্যবহার করে আমরা গড় নির্ণয় করতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা মধ্যক এবং প্রচারক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবে। আল্লাহ হাফেজ।